নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে তিক্ততায় পর্যবসিত হচ্ছে। বর্তমানে জ্বলন্ত উদাহরণ হলো বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন যে বাংলাদেশেও দুর্গোৎসব হয়, তাই ইলিশ পাঠানো যাবে না। অন্যদিকে বাংলাদেশের জনক হিসেবে জিন্নাকে বানানোর আওয়াজ উঠছে, অর্থাৎ শেখ মুজিবুর রহমান আর বাংলাদেশের জনক থাকবেন না। অর্থাৎ দেখা যাচ্ছে যে জিন্নার আদর্শে গঠিত পাকিস্তানের মতোই বাংলাদেশ হতে চাইছে, যা নিয়ে অবশ্যই ভারতের জন্য উদ্বেগজনক এবং চিন্তাজনক। যদি পাকিস্তানের মতো আদর্শে বাংলাদেশ গড়ে ওঠে, যেভাবে পাকিস্তান ভারতকে জর্জরিত করে রাখছে, সেই আশঙ্কাটা উঠেই যাচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই ভারতের সঙ্গে ধীরে ধীরে তিক্ততা বাড়ছিল। অর্থাৎ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারে যেসব উপদেষ্টা রয়েছে, তারা সময়ে সময়ে নানা বিবৃতি দিয়ে ভারতের সঙ্গে যে তিক্ত সম্পর্ক তৈরি করতে চায়, সেটাই তারা বোঝাতে চাইছে। প্রথমত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস বলেছেন যে বাংলাদেশে যদি অস্থিরতা সৃষ্টি হয়, তাহলে 7 সিস্টার পশ্চিমবঙ্গ অগ্নুৎপাতের সৃষ্টি হবে, অর্থাৎ পড়ুককে ভারতকে এক রীতিমতো হুমকি। তারপর বন্যা নিয়ে তিক্ততা দেখা দিয়েছে, তারপর 7 সিস্টার দখলের বিষয় নিয়ে তিক্ততা দেখা দিয়েছে, এবং শেখ হাসিনা যে ভারতে রয়েছে এ নিয়েও অন্তর্বর্তী সরকার যে অসন্তুষ্ট এবং বারবার এ নিয়ে পড়ুককে হুমকি দিচ্ছে, সেটাও কিন্তু নজরে আসছে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুঝতে চেষ্টাই করছে না যে ভারতে তিব্বতের ধর্মগুরু দলাই লামা প্রায় 60-70 বছর থেকে রয়েছেন, কিন্তু চীন কোনো অবস্থায় দলাই লামাকে নিতে পারছে না। তাই ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সরকারকে তারা যে নিতে পারবে না এবং সেটা কূটনৈতিক স্তরে সম্ভব নয়, সেটা কিন্তু তারা বুঝতে চাইছে না। আসলেই অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা রয়েছেন, তারা কোনো অবস্থায় রাজনৈতিক দিক দিয়ে নেতা নন এবং রাজনৈতিক কূটনৈতিকভাবে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকার কারণেই একটিমাত্র প্রতিবেশী দেশ ভারত, তার সঙ্গেই প্রথম থেকে তিক্ততা শুরু করেছে, অর্থাৎ একতরফা তিক্ততা ভারতের সঙ্গে শুরু করে দিয়েছে। যার কারণেই এভাবে বারবার বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে এভাবে ভারতকে পড়ুককে তিক্ততার সম্পর্কের কথা বলা হচ্ছে। এও বলা হচ্ছে যে ভারতের সঙ্গে চুকে চুকে এবার কথা হবে, নত হয়ে কথা হবে না। এখানেও যে কূটনৈতিক স্তরে এবং রাজনৈতিক স্তরে একটা প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক কথাবার্তা চালাতে হয়, সেটা তাদের কথায় পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যে রাজনৈতিক ব্যক্তিত্ব নন এবং পুরকাওয়া রাজনৈতিক নেতা নন, তাদের কথাবার্তায় পরিষ্কার হয়ে যাচ্ছে। যার কারণে ভারতের রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী যাদের রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে, তারা এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করছেন না রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও সেভাবে বাংলাদেশকে নিয়ে সরব নন। অনেক অনেক ঘটনা উপদেষ্টাদের মন্তব্য থেকে আসার পরও আসলেই ভারত বুঝতে পারছে যে বাংলাদেশের উপদেষ্টারা রাজনৈতিক ব্যক্তিত্ব নন এবং তাদের কূটনৈতিকভাবে সেভাবে অভিজ্ঞতা নেই। যার কারণেই এভাবে ভারত বিরোধিতা এবং ভারত বিদ্বেষ সময়ে সময়ে তাদের মন্তব্য থেকে উঠে আসছে। আর ইলিশ না দেওয়ার বিষয়টা একটা বাহানায় পরিষ্কার বলা যায়, যেহেতু ভারতবর্ষের আর কোনো রাজ্যে ইলিশের তেমন চাহিদা নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের মানুষের জন্যই ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালিরা ইলিশ ভালোবাসেন দুর্গোৎসবে। আর দুর্গোৎসবে যেহেতু মানুষের হাতে একটা টাকা খরচ করার বিষয়ে এসে যায়, তখন স্বাভাবিকভাবেই ইলিশের চাহিদাও থাকে।
সেই হিসেবে শেখ হাসিনা প্রতি বছর প্রায় 4,000 টন ইলিশ পশ্চিমবঙ্গে রপ্তানি করেন। কিন্তু এবার ফরিদা আক্তার পরিষ্কার বলে দিয়েছেন যে তাদের থেকে ভারতকে ইলিশ রপ্তানি করা হবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালিদের ইলিশ যে খেতে দিতে চান না বাংলাদেশের বাঙালিরা, সেটাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর কোনো বিষয় বাংলাদেশকে রপ্তানি করতে হয় না, শুধু একটা ইলিশই রয়েছে যেটা অবশ্যই মূল্যবান সম্পদ, সেটা নিয়েই বাংলাদেশ রাজনীতি করছে। অথচ কিছুদিন আগেও বাংলাদেশে ডিমের সংকট দেখা দিয়েছিল, যার কারণে প্রায় 2 লাখের উপর ডিম বাংলাদেশে পাঠিয়েছে ভারত। এতে কোনো অবস্থায় বাংলাদেশের সঙ্গে ভারত রাজনীতি করেনি, কূটনৈতিক চাপও সৃষ্টি করেনি। যেভাবে ভারত শেখ হাসিনার সময়ে বাংলাদেশকে বিভিন্ন সামগ্রী রপ্তানি করত, সেভাবেই রপ্তানি চালু রেখেছে। কিন্তু বাংলাদেশের উপদেষ্টাদের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক স্তরে অভিজ্ঞতার কারণেই এভাবে জনগণের ভাষায় ভারত বিদ্বেষী মনোভাব, ভারতকে হুমকি, ভারতকে দেখে নেওয়ার যে মানসিকতা সেটা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ তারা রাজনৈতিক পরিমণ্ডলে এবং কূটনৈতিক পরিমণ্ডলে দীর্ঘদিন না থাকার কারণে তারা যে সাধারণ মানুষ হিসেবে এতদিন বসবাস করছিলেন, সেই মানসিকতাটাই বর্তমানে সরকারে থাকা সত্ত্বেও রয়ে গেছে। যার কারণেই ভারতের বিরুদ্ধে সাধারণ মানুষের ভাষায় একের পর এক মন্তব্য করছে। যদিও ভারত এখন পর্যন্ত সেভাবে বাংলাদেশের উপদেষ্টাদের কথায় পাত্তা দেয়নি। আর বাংলাদেশের উপদেষ্টাদের এসব মন্তব্য নিয়ে যে ভারত পাত্তা দেয় না, সেই অনুভূতিটা বাংলাদেশের উপদেষ্টাদের মধ্যে এখন পর্যন্ত তৈরি হয়নি। যে আমরা এত মন্তব্য করছি, ভারতকে পরোক্ষে হুমকি দিচ্ছি, এমনকি বিভিন্নভাবে সমানে সব কিছু আদান প্রদান এবং চুকে চোখ রেখে সম্পর্ক হবে, এসব বলা সত্ত্বেও ভারতের রাজনৈতিক নেতারা এবং শাসক সরকার কোনো পাত্তা দিচ্ছে না, সে নিয়ে তাদের বোধগম্য হচ্ছে না। এটাই সবথেকে অন্ততপক্ষে উপদেষ্টাদের জন্য লজ্জাজনক। আর যেভাবে বাংলাদেশের মধ্যে নারী নির্যাতনের প্রকাশ্যে ঘটনা আসে, অন্য সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে এবং বাংলাদেশকে ধর্মীয় গোড়ামির দিক দিয়ে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে, বিশেষ করে আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানীকে ছাড়ার মাধ্যমেই অন্তর্বর্তী সরকার স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে তারা কট্টরবাদী মনোভাব সম্পন্ন মানুষকে প্রশ্রয় দিচ্ছে। এতেই ভারতের সবথেকে বড় আশঙ্কার জায়গা। যদি বাংলাদেশে ইসলামিক মৌলবাদীর বাড়বাড়ন্ত হয়, তাহলে কাশ্মীরে যেভাবে ভারতকে নাস্তানাবুদ হতে হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপে, তেমনিভাবে পশ্চিমবঙ্গ এবং আসামে ভারতকে বাংলাদেশ থেকে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ব্যতিব্যস্ত থাকতে হবে। এটাই সবথেকে ভারতের আশঙ্কার জায়গা, যার কারণে ভারত সতর্ক দৃষ্টি রাখছে। না হলে উপদেষ্টারা যেভাবে একের পর এক ভারতের প্রতি বিদ্বেষ, ভারতের প্রতি বিষোদ্গার করছে, তাতে ভারত পাত্তাই দিচ্ছে না। কেননা ভারতের কোনো নেতা এ নিয়ে কোনো মন্তব্য করছেন না। কেননা ভারতের নেতারা বুঝতে পারছেন যে বর্তমানে অন্তর্বর্তী সরকারে যেসব উপদেষ্টা রয়েছেন তারা বালকিল্য ধরনের কথাবার্তা এবং আচরণ করছেন। এ নিয়ে কোনো অবস্থায় দুটি দেশের কূটনৈতিক স্তরে আলোচনা হয় না। আর এজন্যই ভারতের রাজনৈতিক নেতারা এ নিয়ে চুপ রয়েছে। কিন্তু বালকিল্য আচরণ করতে করতে তারা সন্ত্রাসী গোষ্ঠীকেও প্রশ্রয় দিচ্ছে, যার কারণেই ভারতের আশঙ্কার জায়গাটা রয়েছে। যদিও ভারত
বিভিন্নভাবেই নিরাপত্তার ক্ষেত্রে নজরদারি রাখছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।